আশরাফ কায়সার, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন সংস্কার কমিশনের সুপারিশের জন্য আপনার দলগুলো তাদের প্রস্তাব দিয়েছে। এখানে ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপি যেটা বলছে, আপনি এটাকে কিভাবে দেখেন? কিন্তু বিএনপি আংশিকভাবে মানছে ৭০ অনুচ্ছেদে, কন্ডিশন জুড়ে দিচ্ছে এবং ইন্টারেস্টিংলি সেখানে রাষ্ট্র নিরাপত্তা প্রশ্নে জড়িত না এরকম জায়গায়, তারপর সংবিধান সংশোধন, আস্থা ভোট, অর্থ বিল, এমন বিল ছাড়া সবগুলো বিষয়ে তারা বিপক্ষে ভোট দিতে পারবেন। তো রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নটাকে সংজ্ঞায়িত করাটা অতটা ইম্পর্টেন্ট, এটা আসলে কিভাবে দেখেন আপনি? আমি শুধু রাজনীতিবিদদের ব্যাপারে আমার বক্তব্যটি আরেকবার রিপিট করি। দেখুন, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতির সাথে রাজনীতিবিদরা যুক্ত। আমাদের ভালো রাজনীতিবিদ ছিলেন, নন্দিত রাজনীতিবিদ ছিলেন, কুৎসিত রাজনীতিবিদ আছেন, এখনও কুৎসিত রাজনীতিবিদ আছেন। এখন আমরা যদি ঢালাওভাবে একটি কমিউনিটিকে নিয়ে এত বিতর্ক সহ্য না করে সারাক্ষণ প্রশংসা করি, তাহলে কিন্তু এটা অসুস্থতার লক্ষণ। আরেকটা জিনিস হচ্ছে যে দেশে যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে, শেখ হাসিনা যে $234 বিলিয়ন নিয়ে পালিয়েছেন, তার সিংহভাগই কিন্তু রাজনীতিবিদদের কারণে। এটিও মাথায় রাখতে হবে। দেশের উন্নয়ন যেমন হয়েছে, আমি কিন্তু আপনাকে বলবো, আমাদের যে গ্রোথ রুম ছিল, রাজনীতিবিদদের দুর্নীতি, অদক্ষতা, নৈতিক দুর্নীতি এবং ম্যানেজমেন্ট ক্যাপাসিটি না থাকার কারণে দেশটি কোন জায়গা থেকে বঞ্চিত হয়েছে, উল্টো একটা হিসাব হওয়া দরকার। আপনি মনে রাখবেন, যেই প্রফেশনাল ক্লাস পলিটিশিয়ানরা বাংলাদেশকে সবচেয়ে বেশি ফেল করিয়েছে, এরকম একটি প্রফেশনাল ক্লাস বলে আমি মনে করি। রাজনীতিবিদদের কারণে বাংলাদেশ তার সম্ভাবনার দ্বার প্রান্তে যেতে পারেনি। আমাদের যতগুলো জাতীয় দুর্যোগ হয়েছে, এই যে আপনার 1/11 থেকে শুরু করে এই যে শেখ হাসিনার ফ্যাসিজম পর্যন্ত, তার পেছনেও রাজনীতিবিদদের কিন্তু বড় রকমের ভূমিকা আছে, নেপথ্যে এবং প্রকাশ্যে। এটি আপনাকে বলে রাখলাম। দেখুন, রাজনীতিবিদরা দেশ শাসন করবেন, এর জন্য আমরা অন্তত গত 30 বছর আমি আমার বক্তব্য বলেছি, এবং পৃথিবীর যে কোনো শাসনের চেয়ে গণতান্ত্রিক শাসন ভালো। কিন্তু রাজনীতিবিদরা বারবার সুযোগ পেয়ে তখন ওই সুযোগের অপব্যবহার করে এবং চিরস্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করে রাজনীতির পাটাতনটিকে 12টা বাজিয়ে ফেলেছেন। 1/11-তে একবার করেছেন, এবারও কেউ কেউ চেষ্টা করছেন। মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্তের বিষয় না। এখন অনেকের কথায় মনে হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্ত ঠিক শেখ হাসিনা যেরকম করে ভেবেছিলেন গত 15 বছর। এখন আপনাকে বলি, সংস্কারের ব্যাপারে ধরেন, এটা আমরা সবাই বুঝি যে পার্লামেন্টের র্যাটিফিকেশন ছাড়া তো আপনি সংস্কার বাস্তবায়ন করতে পারবেন না। কিন্তু আপনি যদি এখন সংস্কারে একমত হন, তখন যদি আপনি না করেন, তখন জনগণ কিন্তু বুঝতে পারবে যে আপনি ক্ষমতায় যাওয়ার আগে কী ধরনের কমিটমেন্ট করেছিলেন, পার্লামেন্টে গিয়ে কী ধরনের কমিটমেন্ট বাস্তবায়ন করলেন না। মনে রাখতে হবে, অন্তত 5 বছর পর পর দেশে ভোট হবে, আপনাকে ক্ষমতায় না রাখারও যথেষ্ট কারণ তৈরি হবে। এইবার যে নারী রিপ্রেজেন্টেটিভদের কথা বলি, আমি ভীষণ হোঁচট খেয়েছি বিএনপির এই প্রস্তাবনায়। দেখুন, 30 সেট অলংকার, 50 জন নারী, বাংলাদেশে কম হাসাহাসি হয়নি। আমরা কি করি জানেন? আমার উপঢৌকনের জায়গাটা পরিষ্কার রাখতে চাই, যাতে পাওয়ারে গেলে আমিও 100 জন নারীকে নির্বাচিত করতে পারি। এই কুপথে বিএনপিও হাঁটতে চাচ্ছে। সেই বিএনপি যে 16 বছর নির্যাতনের ভেতর দিয়ে গেছে, আমার ভাবতে খুব অবাক লাগছে। আচ্ছা, 70 অনুচ্ছেদ একটা অগ্রগতির জায়গা। আর জাতীয় নিরাপত্তা আমার কাছে সবসময় সন্দেহের বিষয়। বাংলাদেশে যত নিবর্তনমূলক আইন হয়েছে, সব জাতীয় নিরাপত্তার নামে। জাতীয় নিরাপত্তা কি তার শুধু যারা ক্ষমতায় থাকে তাদের বিষয়? এই দেশের নাগরিকদের জাতীয় নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে আপনি 70 অনুচ্ছেদকে পুরোপুরি কার্যকর করবেন না, এতে ঢোপে টিকবে না। দেখুন, কিছু স্টিগমা, কিছু তকমা আমাদের রাজনীতিবিদদের মুখ থেকে এবং তাদের কার্যক্রম থেকে বেরিয়ে যেতে হবে। নাগরিকদের নিরাপত্তা নাগরিকদের বিষয়, নাগরিকদের উপরে নজরদারি করা যাবে না এবং তার উপরে আপনি অগণতান্ত্রিক কিছু চাপিয়ে দিতে পারবেন না।